আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা ঠিক করবে জনগণ, ফেনীতে বললেন ফখরুল। বিগত সরকারের হত্যা লুটের শাস্তি দাবি। চট্টগ্রামে সিআরবিতে যৌথ বাহিনীর অভিযান, তালিকাভুক্ত মাদক সম্রাজ্ঞী হিরুনি সহ আটক 4, নগদ অর্থ, দেশীয় অস্ত্র উদ্ধার। এবং রাতের আধারে বর্জ্য সংগ্রহ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরবাসীকে গ্রিন সিটি, ক্লিন সিটি উপহার দিতে চান মেয়র। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে জানিয়ে দেব পুরো খবর। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা ঠিক করবে দেশের জনগণ। তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাউকে বাধা দিতে পারে না। বুধবার ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির আঙিনায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ কর্মসূচিতে এসব বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, বিগত সরকার যে পরিমাণ হত্যা ও লুট করেছে তার দায়ে শেখ হাসিনা সহ দায়ী সবাইকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান ফখরুল। কে নির্বাচন করবে, কে নির্বাচন কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিতে বাধা করিনি। কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির দুই পক্ষের একই স্থানে কর্মসূচির আহ্বানকে কেন্দ্র করে 144 ধারা জারি করেছে প্রশাসন। বেলা 11টার দিকে বিএনপির এক পক্ষ স্থানীয় কৃষ্ণনগর এলাকায় আঞ্চলিক সড়কে গাছ ফেলে যোগাযোগ বন্ধ করে দেয়। ঘণ্টা খানেক পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। এদিকে 144 ধারা বলবৎ থাকা বাঞ্ছারামপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর টহল চলছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকায় 144 ধারা চলবে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সিআরবি এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকা, মাদক এবং দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় পুলিশের তালিকাভুক্ত মাদক সম্রাজ্ঞী হিরুনি সহ 4 জনকে আটক করে তারা। ভোর 6টায় শুরু হওয়া এই অভিযানে 9 প্লাটুন সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি অংশ নেন। এ সময় অবৈধ অস্ত্র এবং মাদক উদ্ধারে প্রায় 4 শতাধিক বাড়িঘরে তল্লাশি চালায় যৌথ বাহিনী। আকরাম হোসাইনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু জাবেদ। হিরুনি বেগম পুলিশের তালিকাভুক্ত মাদক সম্রাজ্ঞী। হিরুনি এবং ইদুসহ তালিকাভুক্ত সন্ত্রাসীদের আস্তানা সিআরবি এলাকায় ভোর থেকে মাদক এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এর আগে একাধিকবার অভিযান চালিয়ে এসব মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে ব্যর্থ হয় আইন শৃঙ্খলা বাহিনী। এবার যৌথ বাহিনীর অভিযানে হিরুনি গ্রেপ্তার হলেও পালিয়ে যায় ইদু। এই এলাকায় ইদু, এই যে হিরুনি এবং এর একটা মাদক ব্যবসা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। কিন্তু এই জায়গাটাতে চারদিক দিয়ে পালানোর পর থেকে আমরা বেশ কয়েকবার অপারেশন করেছি, কিন্তু তারা কোনো না কোনোভাবে তারা সরে যায়। তো আমরা এবার পর্যাপ্ত সেনাবাহিনী, বিজিবি এবং যে পুলিশের সহযোগিতায় অপারেশন করার কারণে
মোটামুটি আমরা এই হিরোনি পালাতে পারিনি। সন্ত্রাস এবং মাদক নির্মূলে রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। কলোনি তারা গড়ে তুলছে, এই ব্যাপারে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা যোগাযোগ করব এবং এই জিনিসটা আমরা উচ্ছেদ করার চেষ্টা করব। উচ্ছেদ করলে অপরাধ অনেকাংশে কমে যাবে। আমি আশা রাখি এটা রেলওয়ে কর্তৃপক্ষের আরেকটু সজাগ হওয়া দরকার। শীর্ষ সন্ত্রাসী, অবৈধ অস্ত্র এবং মাদক উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযানে 9 প্লাটুন সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি অংশ নেন। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। রাতের আধারে গৃহস্থালির বর্জ্য সংগ্রহে নেমেছে সিটি কর্পোরেশনের এক ঝাঁক পরিচ্ছন্ন কর্মী। ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করেই দিনে চট্টগ্রাম শহরের সৌন্দর্য বাড়ানোর চেষ্টা মেয়র শাহাদাতের। এমনকি গভীর রাতে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করছেন তিনি। গ্রিন সিটি ক্লিন সিটি নগরবাসীকে উপহার দিতেই এমন উদ্যোগ বলেন মেয়র শাহাদাত। মেয়রের এমন পরিকল্পনাকে ইতিবাচক হিসেবে দেখছে নগর পরিকল্পনাবিদ। এইভাবে চট্টগ্রাম নগরের 41টি ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা কাজ চালাচ্ছে সিটি কর্পোরেশন। দিনে গৃহস্থালির কোনো বর্জ্য থাকবে না, রাতেই পরিষ্কার করা হবে, এমন ঘোষণার বাস্তবায়নে মেয়র শাহাদাত নিজেই রাতের আধারে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন, দিচ্ছেন দিক নির্দেশনাও। মেয়রের এমন তৎপরতায় নড়েচড়ে বসেছে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। মেয়র বলছেন, নিরাপদ, পরিষ্কার পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে এমন ছুটাছুটি তার। লাস্ট 4 to 5 days এটা শুরু হয়েছে এবং একটা চমৎকার একটা কাজ তারা করছে। তারপরেও আপনাদের যদি কোনো অভিযোগ থাকে আমি বলেছি যে এটা আমাদের জানাতে। আমরা অবশ্যই যেসব যেমন পরিচ্ছন্ন কর্মকর্তারা কাজ করছে না সে জায়গায় আমরা সেটাকে জোর দিচ্ছি। এমন উদ্যোগে খুশি নগরবাসী, আবার নানা অভিযোগও রয়েছে বাসিন্দাদের। প্রতিদিন 10টার পরেই সুপারে এসে ঠিক টাইমের মতো রাস্তার একটি ময়লা থাকে না, সব পরিষ্কার করে নিয়ে যায়। উনি যেটা মুখে বলে সেটা সফল করার চেষ্টা করে ডক্টর শাহাদাত সাহেব। তবে লোক দেখানো উদ্যোগ না নিয়ে পরিকল্পিতভাবে মেয়রের ঘোষণার বাস্তবায়ন চান এই নগর পরিকল্পনাবিদ। আমার মনে হয় এখানে রাতের বেলা ময়লা পরিচ্ছন্ন করাটা খুবই সম্ভব। সেখানে জনগণকে সম্পৃক্ত এবং তাদেরকে উদ্দীপ্ত করা, এই দুইটা যদি করা হয় তাহলে সফল হবে। পরিচ্ছন্নতা কর্মীর গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন মেয়র। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এলাকায় কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে আপ লাইনে ঢাকা অভিমুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্টেশন মাস্টার মোহাম্মদ জসিমউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা অভিমুখী 601 নং কন্টেইনার ট্রেনটি বুধবার বেলা 11:15টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে। পরে ট্রেনটি সদর উপজেলার বড়হরণ এলাকা অতিক্রমের সময় একটি বগির 2টি চাকা লাইনচ্যুত হয়। আপাতত আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানান তিনি। আপাতত ওই ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার রাস্তা ঠিকই আছে, কিন্তু আখরত থেকে ঢাকার রাস্তায় বন্ধ আছে। উদ্ধারকারী ট্রেন কিছুক্ষণ আগে নাকি রওনা দিচ্ছে আখরত থেকে, আইসা কাজ শেষ করবে। দর্শক, নির্বাচন কমিশন গঠনের দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটি সন্ধ্যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করবে। আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত সার্চ কমিটির সদস্যরা বঙ্গভবনে যাবেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে বঙ্গভবন থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, ঠিক কখন সার্চ কমিটির সদস্যরা বঙ্গভবনে পৌঁছাবেন বলে জানতে পেরেছেন জানাবেন, এবং সেই সাথে এই আলোচনার বিষয়বস্তুটা আসলে কি, এ সম্পর্কে জানাবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানিয়েছেন যে সন্ধ্যা 6:30টায় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে এবং সন্ধ্যা 6:30 নাগাদই কিন্তু সার্চ কমিটির 6 সদস্য এই বঙ্গভবনে আসবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক বসবেন। এবং বৈঠকের যে বিষয়বস্তু হচ্ছে সেটি হচ্ছে নির্বাচন কমিশন গঠনে যে সার্চ কমিটি গঠিত হয়েছে তারা হচ্ছে 10 জনের নামের প্রস্তাব আজকে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পেশ করবেন। নিয়ম অনুযায়ী গত 31 অক্টোবর এই সার্চ কমিটি গঠিত হয়েছিল এবং 31 অক্টোবর গঠন করার পর নিয়ম হচ্ছে 15 কার্যদিবসের মধ্যে এই 10 জনের নাম প্রস্তাব করতে হবে প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন নির্বাচন কমিশনারের
এবং প্রতি পদে কিন্তু দুজনের নাম প্রস্তাব করতে হবে এবং ইতিমধ্যেই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন কিন্তু তাদের পক্ষ থেকে সার্চ কমিটির কাছে তাদের যে নামের প্রস্তাব সেই নামের প্রস্তাব কিন্তু দিয়েছে। এবং আপনি জানেন যে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত 5 সেপ্টেম্বর নির্বাচন কমিশনার সাবেক প্রধান কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে যে কমিশন ছিল সেই কমিশন পদত্যাগের পরে কিন্তু আসলে মূলত পদগুলো শূন্য হয়। সেই শূন্য পদগুলো পূরণ করে নতুন নির্বাচন কমিশন গঠনের জন্যই কিন্তু এই সার্চ কমিটি গঠন করা হয়েছে এবং এই সার্চ কমিটি হচ্ছে তাদের যে 10 জনের নামের তালিকা সেটি রাষ্ট্রপতির কাছে জমা দেবেন। রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার পর পরবর্তীতে হচ্ছে যে নির্ধারিত যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু নতুন কমিশন গঠন করা হবে। এবং বিএনপি সহ অন্যান্য যে দলগুলো রয়েছে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু বলছেন যে একটি দ্রুত তারা নির্বাচন চান। সেই নির্বাচনের যে একটি ট্রেনের যাত্রা সেই যাত্রাগুলো কিন্তু আসলে এই কমিশন গঠনের পরেই কিন্তু আসলে বোঝা যাবে কতদিন নাগাদ নির্বাচনটি হবে এবং সেই নির্বাচনটি কী প্রক্রিয়ায় হবে এবং আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে প্রক্রিয়াগুলো মেনটেন করতে হবে সেই বিষয়গুলো আসবে কিনা সেগুলো কিন্তু আসলে বৈঠকে আলোচিত হবে। এবং নির্বাচন কমিশন গঠন হওয়ার পরেই কিন্তু আসলে মূলত বোঝা যাবে আসলে আগামী দিনের যেই নির্বাচনটি হবে সেই নির্বাচনটি আসলে কতটা স্বচ্ছ হবে এবং যারা দায়িত্বে আসবেন তারা আসলে কতটা সক্ষম একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য। তবে আমরা এখন অপেক্ষা করছি গণমাধ্যম কর্মীরা বঙ্গভবনের সামনে 6:30 দিকে হচ্ছে আসলে এই সার্চ কমিটির যারা সদস্য তারা তাদের তালিকা নিয়ে বঙ্গভবনে আসবেন। বঙ্গভবনে আসার পরে আসলে আমরা জানতে পারবো এই সম্ভাব্য তালিকায় কাদের নাম রয়েছে এবং কারা হচ্ছেন আগামী দিনের নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার হতে যাচ্ছেন সেই বিষয়টি আমরা জানতে পারবো। সেই বিষয়টি জানার পরে হচ্ছে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দেব। এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম প্রতিদিন সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা আগে ক্লিয়ার করেছি আমাদের দেশের আইনে মানে শত শত বছর ধরে আইনে ডেথ সেন্টেন্সের বিধান আছে। আমরা কোনো নতুন বিধান করি নাই। আমাদের পেনাল কোডে বহু অপরাধের ক্ষেত্রে ডেথ সেন্টেন্সের বিধান আছে এবং আমরা এই ডেথ সেন্টেন্স বিলোপ সম্পর্কিত যে আন্তর্জাতিক চুক্তি আছে, প্রোটোকল যেটা আছে, সেটা পর্যন্ত আমরা র্যাটিফাই করি নাই। কাজেই ডেথ সেন্টেন্স এটা বিলুপ্ত করার মতো কোনো আইনগত বাধ্যবাধকতা বা আমাদের যে আইনগত যে সংস্কৃতি সেই সংস্কৃতির সাথেও এই ধরনের প্রশ্ন বা এই ধরনের দাবি এটা সঙ্গতিপূর্ণ না। এটা আমরা ইন্টারন্যাশনাল যারা ফোরাম আছে তাদেরকে ভেরি ক্লিয়ারলি আমরা বলেছি। একটু পরিচয় দিয়ে বলেন। একটা বিষয় হচ্ছে যে আমরা জুলাই আন্দোলনের সময় দেখেছি যে কয়েকটা একাধিক ক্লিপ বের হয়েছে যেগুলোতে সশস্ত্র বাহিনী যে লিথাল ওয়েপন গুলো সেগুলো ব্যবহার করছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। তাদের আসলে কতজন এখন পর্যন্ত শাস্তির আওতায় এসেছে সেটা আমার জানার বিষয়, যেহেতু আপনার নতুন বিধানে রেখেছেন সশস্ত্র বাহিনীর শাস্তির আওতায় আনার বিধান। আরেকটি প্রশ্ন হচ্ছে স্যার, যে সংবিধান সংস্কার কমিশন যেটি হয়েছে সেখানে আমরা দেখছি যে সংখ্যালঘু এবং বিশেষ করে আদিবাসী যারা আছেন তাদের কোনো প্রতিনিধি সংবিধান সংস্কার কমিশনে নেই। এটি কি আসলে গণ আকাঙ্ক্ষা যেটা আপনারা বলেন সেটা পূর্ণ করবে কিনা? আচ্ছা, আপনি প্রথম যেটা বললেন ভাই, বিচারিত শেষ হয় না, শাস্তি পাবে কিভাবে? তবে বিভিন্ন বাহিনীর কেউ কেউ গ্রেফতার হয়েছে, এটা আপনার প্রসিকিউশন টিমকে বলে এক্স্যাক্ট ফিগারটা জানতে পারবেন। তবে বিভিন্ন বাহিনীর কর্মচারী পর্যায়ে কেউ কেউ গ্রেফতার হয়েছে, এটুকু আমি জানি। আর আপনি সংবিধান সংস্কার বিষয়ক কমিটি বললেন, সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের একজন সদস্য আছেন আমাদের উপদেষ্টা মাহফুজ আলম, তাকে আমি দিচ্ছি, আপনি ব্যাখ্যা করে বলবেন। বিষয়টা হচ্ছে আমি এখন কমিশনের সদস্যের বিষয়টা একটু হ্যাঙ্গিং, কিন্তু আমি যতদিন ওখানে বা আমার কাজের জায়গা থেকে আমি জানি যে আমাদের যে গোষ্ঠী আছে ওনাদের প্রতিনিধিত্ব আমরা চাচ্ছিলাম। সেটা আমরা কমিশনগুলো হয়ে যাচ্ছিল, ফলত আমরা দেখবেন যে সংবিধান কমিশন সবার শেষে কমিশন হয়েছিল
প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে আমরা চেষ্টা করেছি ওনাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য এবং যেই প্রক্রিয়া গত 2 সপ্তাহ ধরে চলেছে, আপনারা যদি দেখে থাকেন সংবিধান সংস্কার কমিশন সংসদে বসে অনেকের সাথে পর্যালোচনা করছেন, বিভিন্ন প্রস্তাবনা, ওখানে ওই নৃগোষ্ঠীর প্রতিনিধিরা ছিলেন এবং সামনেও তাদের সাথে কনসালটেশন করা হবে। তাদের রাজনৈতিক, সাংস্কৃতিক বা সিভিল সোসাইটি যে ফরমেশনগুলো আছে ওখান থেকে পরামর্শ এবং পরামর্শ নেওয়া হবে। আর নারী প্রতিনিধির বিষয়টা হচ্ছে সুমাইয়া খায়ের ম্যাম, উনি আছেন আমাদের এখানে। আর এছাড়াও আপনারা দেখে থাকবেন যে অন্যান্য নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব আছে, নারীদের প্রতিনিধিত্ব আছে। তো আমরা মনে করি যে এটা বরং এটা যেটা সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক। আরেকটা কথা দেখবেন, আমি একটু অ্যাড করি, সংবিধান সংস্কার কমিশন মাহফুজ যেটা বলে একটু ইলাবোরেট করি, তারা কিন্তু ব্যাপক কনসালটেশন করছে এবং এই কনসালটেশন কিন্তু বিভিন্ন নৃগোষ্ঠী, তারপর বিভিন্ন আপনি যদি বলেন সংখ্যালঘু গোষ্ঠী সবাই অন্তর্ভুক্ত থাকছেন, ব্যাপক কনসালটেশন করছেন ওনারা। জি, প্রথম প্রশ্ন হচ্ছে যারা ভাই আপনার সাথে একটা ঘটনা ঘটেছিল, এটা আমরা ওনার মাধ্যমে আপনার কাছে একটু শুনতে চাই কি ঘটনা। এটা আপাতত বাদ রাখেন, এটা তো একটা ব্যক্তিগত মানে পুরোনো ইস্যু, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। আর মানে আমি যেহেতু ওনারা তদন্ত করবে, আমি নতুন কোনো তথ্য এখানে যোগ করতে চাই না। না ভাই, এটা ব্যক্তির উপর হামলা না, এটা তো আসলে হামলাটা হয়েছে আমাদের। দর্শক, এই ছিল চট্টগ্রাম প্রতিদিন সংবাদের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। Cricket is more than just a game in Bangladesh. It's a way of life.